দুয়ারে রিপোর্টারের শুরুতে অবশ্যই বিষাক্ত স্যালাইনের মৃত্যু আর তাতে কঠোর মুখ্যমন্ত্রী সে আপডেট আপনাদের দেব। মেদিনীপুর মেডিকেল এই মুহূর্তে শিরোনামে কড়া অবস্থান প্রসূতি মৃত্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। গাফিলতি খুঁজতে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কারো গাফিলতি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি। গাফিলতি প্রমাণে কড়া শাস্তির নির্দেশ। নবান্নের ঠিক কি নির্দেশ, কতটা কড়া পদক্ষেপ নবান্ন এই ইস্যুতে করতে চলেছে, আসুন ডিটেলে জানি। আমাদের প্রতিনিধি ইরন রয় বর্মন রয়েছেন সঙ্গে। ইরন, একদমই দেখো, আজকে কিছুক্ষণ আগে নবান্নে মুখ্য সচিব মনোজ পান তিনি প্রেস কনফারেন্স করেন এবং তার সঙ্গে স্বাস্থ্য সচিব তিনিও ছিলেন, যেখানে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয় আজকে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্বাস্থ্য দপ্তরের 10 আধিকারিকের সঙ্গে বৈঠক করেন এবং তিনি সেখানে স্পষ্ট করে দিয়েছেন যে কাউকে কোনো রেয়াত করা হবে না এবং এই ঘটনায় যারা দোষী বা যারা জড়িত প্রত্যেককে যাতে কঠোরভাবে শাস্তি দেওয়া হয় এবং তাদের কঠোরভাবে দমন করা হয় সেই নির্দেশই তিনি দিয়েছেন। এবং পাশাপাশি তিনি স্পষ্ট করেছেন যে সিআইডি তদন্ত দেওয়া হচ্ছে এবং যে বিভাগীয় তদন্ত হয়েছে প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে যে হ্যাঁ গাফিলতি ছিল এবং গাফিলতি কথা কিন্তু মেনে নেওয়া হচ্ছে এবং গাফিলতি ছিল এবং সেখানে স্পষ্ট করে বলা হচ্ছে যে প্রাথমিক রিপোর্ট অনুযায়ী সেখানে যারা ট্রেনি ডাক্তার তারা অপারেশন করেছিলেন, কেন সিনিয়র ডাক্তার ছিল না এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করেছে। এবং পাশাপাশি দুদিনের মধ্যে ইতিমধ্যেই যে প্রাথমিক রিপোর্ট এসেছে এবং বলা হয়েছে আগামী 3 দিনের মধ্যে দপ্তরের পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে হবে এবং পাশাপাশি প্যারালালি যত তাড়াতাড়ি সম্ভব সিআইডিও তদন্ত করবে এবং তারাও তাদের তরফ থেকে জানাবেন যে দোষী কারা এবং কি গাফিলতিতে এই ঘটনা ঘটেছে। তবে এই বিষাক্ত স্যালাইন কেন্দ্রে ঘটনায় যেভাবে ঘটনাটি ঘটেছে সেটা কার্যত ডাক্তারের গাফিলতি ছিল এটা যেমন মেনে নেওয়া হয়েছে, পাশাপাশি প্রত্যেকের চিকিৎসার জন্য সুবন্দোবস্ত করা হয়েছে এবং সারাক্ষণ মনিটরিং করা হয়েছে, এগুলো যেমন বলা হয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট একেবারে যারা অসুস্থ তাদের জন্য এখন চিকিৎসার ব্যবস্থা হয়েছে, কিন্তু এই ঘটনা ঘটলো কেন? কেন অসুস্থ হয়ে পড়লেন এই প্রসূতিরা? কেন একজনের মৃত্যু হলো? গাফিলতি ঠিক কোথায়? এটাই তদন্ত করে দেখবে সিআইডি। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের হেলথ ডিপার্টমেন্টে 10 জন সিনিয়র অফিসার যারা বিভিন্ন ব্রাঞ্চ এবং ইউনিটের ইনচার্জ আছেন ওদের সঙ্গে একটা মিটিংও করেছেন, পুরো জিনিস রিভিউ করেছেন। ক্লিয়ার ডাইরেকশনস দেওয়া হয়েছে কি সাচ নেগলিজেন্স বা অ্যাডমিনিস্ট্রেটিভ বা প্রসিজারাল ল্যাপসেস কোনোভাবেই টলারেট করা যাবে না এবং ডিটেইলড ইনভেস্টিগেশন রিপোর্ট আসার পরে যারা রেসপন্সিবল আছেন, যারা গিলটি আছেন ওদের বিরুদ্ধে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে। আমরা সিআইডি কেও ডাইরেকশনস দিয়েছি যাতে এই ব্যাপারে একটা ডিটেইলড ইনভেস্টিগেশন সিআইডির মাধ্যমেও করা হয়। মেদিনীপুর মেডিকেলের তদন্ত রিপোর্ট আর তাতে গাফিলতি প্রমাণ। কাজ করার সিনিয়র ও জুনিয়র চিকিৎসকরা কেন গাফিলতি? কারণ মানা হয়নি স্বাস্থ্য দপ্তরের অপারেশন থিয়েটারে যে গাইডলাইন থাকে সেই গাইডলাইন। ওটিতে কোনো সিনিয়র ডাক্তার সেই সময় ছিলেন না, অ্যানাস্থেসিয়া করেছিলেন প্রথম বর্ষের পিজিটি, ওটি সামলেছিলেন জুনিয়র চিকিৎসকরা। গাফিলতিতে মৃত্যুতে সবার বিরুদ্ধে ব্যবস্থা। অভিজিৎ চন্দ্র প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অভিজিৎ, তোমার থেকে জানতে চাই অপারেশন থিয়েটারের যে গাইডলাইন, একটা নির্দিষ্ট গাইডলাইন থাকে, কোন কোন গাইডলাইনে থাকা শর্ত ভায়োলেট করা হয়েছে? রুমেলা, অপারেশন থিয়েটারের যে প্রোটোকল রয়েছে অর্থাৎ সেই প্রোটোকল অনুযায়ী একজন প্রসূতির সিজার করতে গেলে তাকে যে প্রোটোকল মেনে অক্সিটোসিন ইঞ্জেকশনটা দেওয়া হয়, সেই অক্সিটোসিন কখন দেওয়া হয়? যে সিজারের আগে প্রসব বেদনা জাগানোর জন্য, এবং সেই প্রসব বেদনার জন্য যে অক্সিটোসিন ইঞ্জেকশন দেওয়া হয় এবং একই সঙ্গে প্রসব বেদনা জাগানোর জন্য অক্সিটোসিন ইঞ্জেকশন এবং তার সঙ্গে আরও একটা ইঞ্জেকশন দেওয়া হয়, সেটা হচ্ছে রিফ্ল্যাক্স আটকাতে, অর্থাৎ প্রসূতির খাবার বা অ্যাসিডের থেকে উপরে ঠেলে ওঠা আটকাতে যে মেটাক্লোপ্রোমাইড ইঞ্জেকশন দেওয়া হয়, সেই দুটো ইঞ্জেকশনের ক্ষেত্রে কিন্তু প্রোটোকল মানা হয়নি, এমনটাই বলা হচ্ছে। অক্সিটোসিন এবং এই যে আরেকটি ইঞ্জেকশন সেটা আইএম পদ্ধতিতে অর্থাৎ মাসেলের নিচে দিতে হয়, ইন্ট্রা মাসেল, এবং যদি ইন্ট্রাভেনাস পদ্ধতিতে দেওয়া হয় তাহলে সেটা অত্যন্ত ধীর গতিতে দেওয়ার নিয়ম, কিন্তু এই ক্ষেত্রে অক্সিটোসিন দেওয়া হয়েছে অত্যন্ত দ্রুত গতিতে, সেটা প্রোটোকলের বিরোধী। এবং একই সঙ্গে এই আরএল স্যালাইনও বলা হচ্ছে কিছুটা সমস্যা ছিল এবং সেই স্যালাইন পরবর্তীকালে দেওয়া হয়েছিল, অর্থাৎ অপারেশনের পরে দোষ ঢাকতে দেওয়া হয়েছিল এবং সেই স্যালাইনের ক্ষেত্রে এরকম প্রতিক্রিয়া হয়েছিল। যদিও আসল বলা হচ্ছে যে আগেই সেখানে কোনো সিনিয়র চিকিৎসক ছিল না, একজন প্রথম বর্ষের যে পিজিটি পোস্ট গ্রাজুয়েট ট্রেনি জুনিয়র ডাক্তার তিনি এই অ্যানেস্থেসিয়া দিয়েছিলেন,
এবং 7 জন প্রসূতিকেই, এবং পাশাপাশি যে 2 থেকে 3 জন জুনিয়র ডাক্তার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং, তারা এই সিজারিয়ান সেকশন অর্থাৎ যেটা এই সিজারের অস্ত্রোপচারটা তারা করেছিলেন। কেন কোনো সিনিয়র ডাক্তার ছিলেন না? সিনিয়র ডাক্তাররা কোথায় ছিলেন? এই প্রশ্নটা উঠে আসছে। এবং একই সঙ্গে প্রোটোকল বিরোধী, অর্থাৎ যেভাবে এই অক্সিটোসিন দেওয়ার নিয়ম, সেই অক্সিটোসিন দেওয়ার প্রোটোকল মানা হয়নি। অর্থাৎ আইএম পদ্ধতিতে দিতে হয়, ইন্ট্রামাসেল পদ্ধতিতে দিতে হয় এই অক্সিটোসিন। যদি বা আইভি অর্থাৎ ইন্ট্রাভেনাস দেওয়া হয় তাহলে অত্যন্ত ধীর গতিতে দেওয়া হয়। আচ্ছা অভিজিৎ, দেখো ট্রেনি ডাক্তাররা এই ঘটনায় গাফিলতির দায় তাদেরকে এখন কাঠগড়ায় রাখা হচ্ছে, কিন্তু ট্রেনি ডাক্তারদের মাথায় যারা রয়েছেন এই বিষয়টা তো তাদের দেখার কথা ছিল। একটা প্রোটোকল, তুমি যে প্রোটোকলের কথা বলছো, একটা অপারেশন থিয়েটারে কারা যাবেন কারা থাকবেন এটা তো নির্দিষ্ট করে দেওয়া হয়, সেখানে ট্রেনি ডাক্তারদেরকে স্কেপগোট করা হচ্ছে এখন। নিঃসন্দেহে, এবং এক্ষেত্রে স্বাস্থ্য দপ্তর বলছে যে এগুলো দীর্ঘদিন ধরে এরকম ভাবে গভীরে লুকিয়ে আছে। বহু ক্ষেত্রেই সিনিয়র ডাক্তাররা তারা কাজ করেন না, সিনিয়র ডাক্তাররা তারা জুনিয়র ডাক্তারদের দিয়ে কাজ সেরে নেন, কারণ তাদের কাছে মনে হয় তারা অন্যত্র থাকেন অথবা বিশ্রাম নেন। এবং এক্ষেত্রে এই ক্ষেত্রেও কিন্তু যেমনভাবে সিআইডি তদন্ত মানে বলা হয়েছে তেমনভাবেই প্রত্যেক ডিপার্টমেন্ট, প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগ অর্থাৎ গাইনোকোলজি ডিপার্টমেন্ট, জেনারেল মেডিসিন, ক্রিটিক্যাল কেয়ার, প্রত্যেক ডিপার্টমেন্টকে বলা হয়েছে অবিলম্বে তাদের প্রত্যেককে রিপোর্ট জমা দিতে হবে। প্রত্যেক জায়গাকার ক্লোজ সার্কিট ক্যামেরার যে ফুটেজ, সেই ফুটেজ আজকে ডিএম মারফত এসেছে, পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকের মারফত সেই ফুটেজ এসেছে। দেখা হচ্ছে সত্যি যে রিপোর্ট দেওয়া হয়েছে যে কোন কোন ডাক্তার ছিলেন আদৌ তারা সত্যি ছিলেন কিনা, সেই সমস্ত কিছু এখানে দেওয়া হয়েছে। এবং দেখা হয়েছে তদন্তকারী দল তারা দেখেছেন, স্বাস্থ্য সচিব দেখেছেন, এবং তারপরই নবান্ন থেকে একেবারেই অভিজিৎ, আসলে শুধুমাত্র তো চিকিৎসায় গাফিলতি নয়, এক্ষেত্রে গোটা সিস্টেম, যেভাবে একটা অপারেশন থিয়েটারে যা যা নর্মস ফলো করার কথা সেই সমস্ত কিছুই হয়তো মানা হয়নি। সেই কারণে সিআইডি তদন্তভার নিলে কোথায় কোথায় লুপোলস ছিল সেগুলো আরো খুঁজে দেখা দরকার বলেই মনে করছেন আধিকারিকরা। স্যালাইনের জন্য হলো ইয়া অন্য কোনো কারণে হলো বা সার্জারিতে কোনো অন্য কোনো কমপ্লিকেশনের জন্য হলো, এটা ইনভেস্টিগেশনের রিপোর্ট আসার পরেই আমরা আপনাদেরকে সব জিনিসই জানাবো, নিচে থেকে উপরে অবধি যাদের যে ইনভলভমেন্ট আছে বা যাদের কিছু করণীয় ছিল কিন্তু ঠিক মতন করেননি বা কোথাও ল্যাপসেস আছে, এটা সব রিপোর্টে চলে আসবে। পুরো অ্যাঙ্গেলস, পুরো অ্যাসপেক্ট, সব জিনিসকে সার্বিকভাবে যাতে তদন্ত করা যায়, কোনো জিনিস বাদ না যায়, এর জন্যই আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ইনকোয়ারি এবং সিআইডি ইনকোয়ারি দুটোই করাচ্ছি। বিরতির আগে যে কথা আপনাদের বলছিলাম, স্ত্রীর কাঁধে চেপে হাসপাতালে স্বামী, কিন্তু কেন এই পরিস্থিতি? হুইল চেয়ার না থাকার অভিযোগ, আর রায়গঞ্জ হাসপাতালে সিটি স্ক্যান করতে যান রোগী, পা ভেঙে যায়। রায়গঞ্জের রায়পুরের বাসিন্দার, কয়েকদিন আগে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসকরা সিটি স্ক্যান করতে বলে, কিন্তু এভাবে হাসপাতালে পৌঁছতে হলো কারণ সেখানে হুইল চেয়ার নেই। কথা বলবো, আমাদের প্রতিনিধি মুক্তা রয়েছেন সঙ্গে। মুক্তা, এমএসভিপি এই অভিযোগটা অস্বীকার করছেন, সিচুয়েশনটা কি ছিল, কি ছিল না সেখানে হুইল চেয়ার? দেখো রুমেলা, এক ব্যক্তি কাজ করতে গিয়ে পা ভেঙে যায় এবং 5 দিন থেকে রায়গঞ্জ মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিল এবং ডাক্তার পরামর্শ দেয় তাকে সিটি স্ক্যান করার জন্য, এবং সিটি স্ক্যান করার জন্য তার স্ত্রী 3 তলা থেকে কিন্তু নামিয়ে আনে এবং ইমার্জেন্সির সামনে বসে থাকে হুইল চেয়ারের জন্য। কিন্তু সেখানে বসতে বলা হয় হুইল চেয়ারের জন্য, কিন্তু সেই সময় হুইল চেয়ার পায় না এবং অনেকক্ষণ ধরে বসে থাকে, তারপরে কিন্তু মিলে না। অবশেষে স্ত্রীর কাঁধে চেপেই কিন্তু সিটি স্ক্যান কেন্দ্রে পৌঁছতে হয় তার স্বামীকে নিয়ে, কারণ রায়গঞ্জ ইমার্জেন্সি থেকে প্রায় 200 মিটার দূরে সিটি স্ক্যান কেন্দ্র, অনেকটা বেগ পেতে হয়েছে। এই চিত্র আসতে কিন্তু হইচই পড়ে যায় রায়গঞ্জ মেডিকেল কলেজে। কিন্তু এমএসভিপি দাবি করছে যে হুইল চেয়ার বা স্ট্রেচার অ্যাভেলেবেল আছে, তাহলে কেন সেই সময় পেল না? একটা যখন ডাক্তারবাবু লিখে দিয়েছে যে সিটি স্ক্যান করতে হবে, ইমার্জেন্সি রয়েছে, তাহলে ওখানকার যারা স্টাফরা ছিল তারা কেন হেল্প করলো না, কেন তাদেরকে সাহায্য করলো না? কিন্তু ঘুরে ফিরে কিন্তু এই প্রশ্ন তুলছে। তবে এই যে ঘটনা, এই ঘটনাকে সামনে রেখে কিন্তু রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং রায়গঞ্জে কিন্তু একটা অন্য একটা বার্তা পৌঁছেছে। কেন এটা কি তাহলে কাঁধের গাফলতি? যারা স্বাস্থ্যকর্মীরা রয়েছে বা আধিকারিকরা রয়েছে হাসপাতালের, তাদের নজরে কেন আসলো না? এই প্রশ্নটাই কিন্তু ঘুরপাক কাটছে। তবে কিন্তু এমএসভিপি বলছেন যে অ্যাভেলেবেল আছে, কিন্তু যদি আরেকটু যদি অপেক্ষা করতো তাহলে সেই সময় পারতো। কিন্তু প্রশ্ন, যদি ইমার্জেন্সি যদি কেস হতো তাহলে কি সেই হুইল চেয়ারের জন্য কি অপেক্ষা করতে হতো? সেখানে কি রুগীর কি আরও বড় ধরনের ক্ষতি হতে পারতো? প্রশ্ন কিন্তু তুলছে সাধারণ রুগীরা।
বেশ, হুইল চেয়ারের ব্যবস্থা করে দিবে বলে কি বলি, আপনি ওখানে থাকেন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। পরে দেখছি নাই কোনো ব্যবস্থা নাই, গেটটাতে আবার টোটোটাও থাকতে দিবে না, বলছে দূরে রাখেন দূরে রাখেন। তো রুগীটা নামাবো তারপর তো টোটোটা যাবে, কোনো কথাই শুনে না। ওখানে ওখানে আমি তো পড়াশোনা জানি না, কাউকে কি বলবো। তারপরে আমি বললাম তাহলে এই যখন ব্যবস্থা হচ্ছে না, তাহলে আমি ওকে পিটি করে নিয়ে যেতাম, পিটি করে তারপর তোমার একতলায় নিয়ে আসি। যার টাকা নাই তার দুনিয়া কেউ নাই।